সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। পূর্বে আমরা ডিমান্ড নিয়ে অনেক কিছু শিখেছি। ভোক্তার চাহিদা কিরূপ হয়, কিভাবে চাহিদা রেখাগুলো কাজ করে, সেগুলো আমরা শিখেছি। এবার আমরা উৎপাদকের দিক থেকে আলোচনা করব সাপ্লাই। আমরা প্রত্যেকেই জানি সাপ্লাই কি, তো আজকে আরো ডিটেইলস আমরা শিখব। তো সাপ্লাই চ্যাপ্টারে আমরা আরো শিখব কিভাবে সাপ্লাই ল অফ সাপ্লাইটা কাজ করে, যোগান অপেক্ষক, যোগান সমীকরণ, যোগানের স্থিতিস্থাপকতা, চাহিদা ও যোগান রেখার ভারসাম্য ইত্যাদি। তো আমরা প্রথমেই শিখি যোগান কাকে বলে। তো আমরা সাধারণত নির্দিষ্ট সময়ে উৎপাদক ও বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য উৎপাদন করে বা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে সরবরাহ করে তাকেই সাধারণত যোগান বলা হয়। কিন্তু অর্থনীতিতে যোগান বলতে বোঝায় অন্যান্য অবস্থায় স্থির থেকে দ্রব্য বা সেবার নির্দিষ্ট দামে উৎপাদক বা বিক্রেতাগণ যে পরিমাণ দ্রব্য বা সেবা বাজারে বিক্রয়ের জন্য সরবরাহ করে তাকে যোগান বলা হয়। তো অর্থনীতিবিদ মেয়ার বলেছেন, কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন সম্ভাব্য দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাকেই যোগান বলে। তো আমরা জানলাম যে উৎপাদক এবং বিক্রেতার দৃষ্টিকোণ থেকে কিভাবে যোগান হয়ে থাকে। তো আমরা এবার আসি যোগান বিধি বা সাপ্লাই ল কি। সাধারণত অন্যান্য অবস্থায় স্থির থেকে দ্রব্য বা সেবার দামের সাথে পরিমাণের যে প্রত্যক্ষ একটা সম্পর্ক প্রকাশ পায় তাকেই যোগান বিধি বলা হয়। তো এখানে অনেকগুলো অবস্থা স্থির ধরা হয় এবং সেই স্থির অবস্থায় দাম বৃদ্ধি পেলে আমাদের যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ দাম এবং যোগানের পরিমাণের মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। তো আমরা যোগান বিধি দাম ও যোগানের পরিমাণের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক প্রকাশ করে দেখাতে পারি। তো এই যোগান বিধি প্রতিষ্ঠিত হতে গেলে আমরা সাধারণত এখানে কতগুলো অনুমিত শর্ত ধরে নেই এবং অন্যান্য সকল অবস্থা স্থির ধরে নেই। সেই অনুমিত শর্তগুলো কি, যে এখানে উৎপাদনের উপকরণগুলোর দাম অপরিবর্তিত থাকবে, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে, প্রাকৃতিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, আর প্রযুক্তিগত বা কারিগরি কলাকৌশলগুলো স্থির থাকবে। তো এই কলাকৌশলগুলো স্থির রেখেই আমরা যোগান বিধি কার্যকর করতে পারি। তো আমরা একটি যোগান অপেক্ষক দেখি যে Sx = Px। এখানে Sx হচ্ছে x দ্রব্যের যোগানের পরিমাণ আর Px হচ্ছে x দ্রব্যের দাম। এই যোগান বিধির মাধ্যমেই আমরা যোগান অপেক্ষক, যোগান সমীকরণ, যোগান সূচি, যোগান রেখা ইত্যাদি শিখব। তো আমরা একটা যোগান সমীকরণ ধরি, Sx = -4 + 4p। তো এখন এই সমীকরণটিকে আমরা যদি সমাধান করি, p এর বিভিন্ন মানে আমরা যোগানেরও বিভিন্ন মান পেয়ে যাব। তো p এর মান ধরলাম p = 2, 3, 4। তো 2 হলে আমরা যোগানের পরিমাণ পাচ্ছি 4। আবার দাম বৃদ্ধি পেয়ে যখন 3 হচ্ছে, যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে হচ্ছে 8। দাম আরও বৃদ্ধি পেয়ে 4 হলে যোগানের পরিমাণ হচ্ছে 12। এই যে আমরা ডেটাগুলো পেলাম, এগুলোকে যখন আমরা টেবিলে উপস্থাপন করছি তখন সেই টেবিলটাকে আমরা বলছি যোগান শিডিউল, সাপ্লাই শিডিউল, যোগান সূচি। এখন সূচিতে প্রদত্ত মানগুলো আমরা যখন রেখায় উপস্থাপন করতে যাব তখন সেগুলো x অক্ষ এবং y অক্ষ ধরে আমাদের সেগুলো প্লট করতে হবে। আমরা ধরলাম ভূমি অক্ষে আমাদের যোগানের পরিমাণ আর লম্ব অক্ষে দাম। এখন এই p এর বিভিন্ন মানে আমাদের যোগানের পরিমাণগুলো যখন আমরা প্লট করছি তখন আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ পাচ্ছি। দাম যখন 2 তখন যোগানের পরিমাণ হচ্ছে 4, দাম বৃদ্ধি পেয়ে 3 হলে যোগান হচ্ছে 8, দাম আরও বৃদ্ধি পেয়ে 4 হলে যোগানের পরিমাণ হচ্ছে 12। তো এই মানগুলো সংযোগ বিন্দু দিয়ে আমরা যে আপওয়ার্ড স্লোপিং কার্ভ পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের যোগান রেখা। তো যোগান বিধিতে সাধারণত দাম আর যোগানের পরিমাণের মধ্যে একটা ডাইরেক্ট সম্পর্ক দেখানো হয়। তো আমরা এখান থেকে সূচি, সমীকরণ, রেখা
অপেক্ষক সবগুলোই জানতে পারলাম। তো আমরা সংক্ষিপ্ত আকারে এভাবে বর্ণনা করতে পারি এবং এখান থেকে আমরা যোগান সূচি এবং যোগান রেখারও পার্থক্য নির্ধারণ করতে পারি। তো যোগান বিধির মাধ্যমেই আমরা প্রত্যেকটি জিনিস এভাবে উপস্থাপন করতে পারি। আবার যদি কখনো একটি যোগান সমীকরণ দেখা থাকে এবং বলা হয় যে যোগান সমীকরণ থেকে একটি যোগান রেখা অঙ্কন করো, ঠিক একইভাবে আমরা যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করতে পারি। তো আমরা তাহলে শিখলাম যোগান বিধি কিভাবে উপস্থাপন করা যায়। এবার আমরা আসি ইলাস্টিসিটি অফ সাপ্লাই। আমরা পূর্বেও পড়েছি ডিমান্ড সাপ্লাই, ঠিক এর বিপরীতই হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই। তো আমরা এখানে অন্যান্য সকল অবস্থা যখন স্থির ধরি, দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের পরিবর্তনের অনুপাতটাকে বলা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। এখন সমীকরণ আকারে তাহলে প্রকাশ করলে আমরা পাই যোগানের শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতাংশিক পরিবর্তন, এবং এই শতাংশিক পরিবর্তন এর পার্সেন্টেজ বের করার জন্য আমাদের যোগানের পরিবর্তনকে তার প্রাথমিক যোগান দিয়ে ভাগ করতে হবে এবং এর শতকরা পরিমাণ আমরা পাবো। আবার দামের পরিবর্তনকে প্রাথমিক দাম দিয়ে ভাগ করে আমরা শতকরা দামের পরিবর্তন পাবো। তো এগুলোকে সাংকেতিক চিহ্ন দিয়ে যদি আমরা দেই, চেঞ্জ অফ কিউ বাই চেঞ্জ অফ পি ইন্টু পি বাই কিউ হচ্ছে আমাদের লাস্টলি ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের সমীকরণ। একইভাবে যেভাবে আমরা যোগানের চাহিদাটি করেছিলাম, ঠিক একইভাবে আমরা যোগানেরও ইলাস্টিসিটি বের করতে পারি। এখন এই যোগান ইলাস্টিসিটি আমাদের বিভিন্ন রকম, অনেক রকমের আমরা যোগানের স্থিতিস্থাপকতা পেয়ে থাকি। সাধারণত 5 প্রকারে এটি ধরা হয়। তো আমরা যদি শর্টলি এটাকে ধরি যে 5 প্রকারে ইলাস্টিসিটি সাপ্লাই ইকুয়াল টু আলফা, অসীম রকমের হতে পারে। ইলাস্টিসিটি অফ সাপ্লাই গ্রেটার দেন 1 হতে পারে। ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 1 ইউনিট ইলাস্টিসিটি হতে পারে, একক স্থিতিস্থাপকতা হতে পারে, আবার একের চেয়ে কম হতে পারে, আবার এটার মান 0 হতে পারে। এই 5 রকম আমরা পেতে পারি ইলাস্টিসিটি অফ সাপ্লাই। তো এগুলো আমরা যদি গাণিতিকভাবে সলভ করতে চাই তাহলে আমাদের গাণিতিক রূপটা কি রূপ হবে এবং রেখাটি কেমন হবে সেটিও আমরা এর মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো আমরা একটু শর্টলি এখানে দেখিয়েছি যে পি এর মান যদি একই রকম হয়, দামে কোনো পরিবর্তন হলো না, 20 একই রকম থাকলো, শুধুমাত্র যোগানের পরিমাণ 200 থেকে 300 হলো, তাহলে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই কি হচ্ছে? তো আমরা যদি সমীকরণে এই মানগুলো বসাই, এখানে চেঞ্জ অফ পি বের করেছি, চেঞ্জ অফ পি বাই পি ইন্টু 100 ইকুয়াল টু এখানে 0। আবার একইভাবে চেঞ্জ অফ কিউএস, এটার পার্সেন্টেজ হচ্ছে 50%। তো এই মানগুলো আমরা এখানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই বের করছি। তো এখানে আমরা একটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা পাচ্ছি। যখন আমাদের অসীম ইলাস্টিসিটি হচ্ছে তখন আমরা কেমন রেখা পাচ্ছি? ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা। এখানে আমাদের দামের কোনো পরিবর্তন হচ্ছে না, দামটা হচ্ছে ফিক্সড। তো আমাদের এই গাণিতিকভাবে আমরা যখন এটিকে সলভ করলাম, আমাদের 50% ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু আলফা, তখন এটাকে আমরা বলছি পারফেক্টলি ইলাস্টিক একটি কার্ভ। তো এইভাবে আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপক একটি রেখা পাই এবং এভাবে ব্যাখ্যা করতে পারি। নাম্বার 2 এ আসি, ইলাস্টিসিটি অফ সাপ্লাই গ্রেটার দেন 1 কখন হচ্ছে? আমরা মনে করি এখানে দাম 20 টাকা ছিল, 20 টাকা থেকে 30 টাকা হলো, আর এখানে কোয়ান্টিটি অফ সাপ্লাই 200 ছিল, এখান থেকে হলো 400। তো আমরা এখানেও যদি ইলাস্টিসিটি বের করি তাহলে আমরা সমীকরণে মানগুলো প্লট করলেই আমরা পাচ্ছি চেঞ্জ অফ কিউ বাই কিউ ইন্টু পি বাই চেঞ্জ অফ পি 200 বাই 10, 20 বাই 200। তো এখানে প্রাথমিক দাম হচ্ছে 20, প্রাথমিক সাপ্লাই হচ্ছে 200, এগুলো সলভ করে আমরা পাচ্ছি 2, যেটা হচ্ছে 1-এর চেয়ে বেশি। তো 1-এর চেয়ে বেশি হলে আমরা যদি মানগুলো এখানে
চিত্র আকারে দেখতে চাই, তো এখানে 20 থেকে 30-এর পার্থক্য 10, আর 200 থেকে 400 পার্থক্য অবশ্যই বেশি। তো এখানে দামের পরিবর্তন হচ্ছে, আমাদের যোগানের পরিবর্তনটা বেশি, এবং একটি ফ্ল্যাটার কার্ভ পাচ্ছি, এবং ইলাস্টিসিটি অফ সাপ্লাই হচ্ছে আমাদের গ্রেটার দেন 1। এবার 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্টে আমরা দামের সামান্য পরিবর্তন, আবার যোগানেরও সামান্য পরিবর্তন। দাম 20 থেকে 30 হলো, আর যোগান হলো 200 থেকে 300। তো এরূপ ক্ষেত্রে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই কি হচ্ছে, চেঞ্জ অফ কিউ বাই চেঞ্জ অফ পি ইন্টু পি বাই কিউ, এটাতে যদি মানগুলো বসাই তাহলে আমাদের মান পেয়ে যাচ্ছি ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 1। তো এখানে 20 হলে আমাদের 200, 30 হলে 300। তো প্রতিটি পরিবর্তন সমান। তো এখানে মূল বিন্দু থেকে একেবারে উপরের দিকে কাটতে যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তো সেজন্য এখানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই হচ্ছে 1। তো আবার আরেকটি এক্সাম্পল দিয়ে আমরা খেয়াল করি। তো এখানে যদি আমাদের দাম 20 থেকে 30 হলো, কিন্তু যোগানের পরিবর্তনটা সামান্য হলো, 200 থেকে 250 হলো, তাহলে আমাদের এখানে সলভ করলে আমরা কত পাচ্ছি, 50/10 ইন্টু 20/200 হয়ে যাচ্ছে 0.5, অর্থাৎ ইলাস্টিসিটি অফ সাপ্লাই লেস দেন 1। এবং কার্ভটি কেমন হচ্ছে, একটু খাড়া, স্টিপার। তো আমরা এরূপ করে ইলাস্টিসিটির বিভিন্ন প্রকারগুলো ব্যাখ্যা করতে পারি। এবার লাস্টলি আমরা দেখি, যখন দাম 20 থেকে 30 হলো কিন্তু আমাদের যোগানের কোনো পরিবর্তন হলো না, 200-200ই থেকে গেল, তাহলে আমাদের কি হচ্ছে, ফর্মুলায় আমরা যদি 0/10, এখানে যেহেতু যোগানের কোনো পরিবর্তন হলো না, 20/200 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 0। তাহলে আমরা ভূমির লম্ব অক্ষের সমান্তরাল একটি কার্ভ পাচ্ছি। 200 আমাদের ফিক্সড, দামের শুধুমাত্র পরিবর্তন হলো, এবং পারফেক্টলি ইনইলাস্টিক একটি কার্ভ হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 0। তাহলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক একটি রেখা। তো এরূপ 5 প্রকারে আমরা ইলাস্টিসিটি অফ সাপ্লাই পেয়ে থাকি। তো আশা করি আমরা জানলাম ইলাস্টিসিটি অফ সাপ্লাইটা কিরূপভাবে আমরা বের করতে পারি। খুবই শর্টলি আমরা এটা শিখে নিলাম। এরপরে আসি চাহিদা ও যোগানের মধ্যে কিভাবে ভারসাম্য নির্ণয় করা যায়। সাধারণত অর্থনৈতিক চলকগুলো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে একটা স্থিতি অবস্থায় উপনীত হয়, তখন পরিবর্তন হবার তেমন কোনো প্রবণতা থাকে না। যদি পরিবর্তন হয়ে যায় তা আবার প্রক্রিয়ার মাধ্যমে পূর্বাবস্থায় ফিরে আসে, তাকেই বলা হচ্ছে ভারসাম্য। এমন একটা স্থির অবস্থা, সেটা যে অবস্থানেই যাক না কেন সেটা আবার পূর্বাবস্থায় ফিরে আসে। তো এরূপে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করতে পারি, যখন সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভ একটা এমন স্থিতিশীল অবস্থায় আসবে যেখানে আমাদের দামের পরিমাণ হবে ভারসাম্য, এবং ভারসাম্য পরিমাণটা হবে কিউ বার, আর ভারসাম্য দাম হবে পি বার। ই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো এই চাহিদা ও যোগানের ভারসাম্য সমূহ আমরা সাধারণত বিভিন্ন রেখার মাধ্যমেও দেখাতে পারি, আবার সমীকরণের মাধ্যমেও দেখাতে পারি। তো আমরা ছোট্ট এক্সাম্পল একটু খেয়াল করি। তো আমরা ধরলাম চাহিদা অপেক্ষক ডি ইকুয়াল টু ডিপি আর এস ইকুয়াল টু এসপি। তো এখানে একটি চাহিদা সমীকরণ মনে করলাম এ মাইনাস বিপি এস ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডিপি। আমরা সাধারণত ভারসাম্য অবস্থায় কি দেখছি, চাহিদা এবং যোগান হচ্ছে পরস্পরের সমান। তাহলে আমরা সমীকরণগুলোকে ভারসাম্য অবস্থায় কি পাই, এ মাইনাস বিপি ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডিপি। তো এগুলোকে সলভ করলে আমরা পাই পি বার ইকুয়াল টু এ প্লাস সি বাই বি প্লাস ডি। এখন ভারসাম্য যে দামটা পেলাম, সেখান থেকে আমরা যদি কোনো সমীকরণে এই দামটার মান বসাই তাহলে আমরা পেয়ে যাব ভারসাম্য দ্রব্যের পরিমাণ। তো মনে করি আমরা কিউ ইকুয়াল টু এ মাইনাস বিপি এই মানটিতে আমরা বসালাম। তো আমরা পি বার ইকুয়াল টু পেয়েছি এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। তো আমরা এইভাবে সলভ করে কিউ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি
এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এটাই হচ্ছে আমাদের ভারসাম্য দ্রব্যের পরিমাণ। এখন যদি আমরা এটাকে গাণিতিকভাবে বের করতে চাই তাহলেও আমরা একইভাবে মানগুলো পেয়ে যাব। আমরা ধরলাম যে কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে 40 মাইনাস 4p, কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে -5 প্লাস 5p। তো ভারসাম্য অবস্থায় কিউডি মাইনাস কিউএস অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। তো আমরা সমীকরণগুলো ভারসাম্য অবস্থায় তাহলে পাই 4t মাইনাস 4p ইকুয়াল টু -5 প্লাস 5p। তো এগুলো হাতে হাতে সলভ করলেই তোমরা পেয়ে যাবে p এর মান 5 এবং p এর মান যখন আমরা যে কোনো সমীকরণে বসাবো তখন qd ইকুয়াল টু 20 হবে, আবার qs ইকুয়াল টু 20 হবে এবং ভারসাম্য পরিমাণটি হচ্ছে তাহলে 20। তো এইভাবে আমরা চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য পেয়ে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সব প্রশ্নগুলো এভাবেই সলভ করবে। তোমাদের বইয়ে প্রচুর প্রশ্ন আছে, সেগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং তোমরা আজকে যারা ক্লাসটি দেখলে তারা আশা করি কমেন্ট বক্সে তাদের নাম এবং রোলগুলো উপস্থাপন করবে এবং তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কে কে ক্লাসে অ্যাটেন্ড করছো এবং তার মাধ্যমে আমরা পার্সেন্টেজগুলো দিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো সব কিছুই। আমরা সকলেই ভালো থাকি, সকলের সুস্থতা কামনা করছি। মহান রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুক এবং কমেন্ট বক্সে অবশ্যই নাম ও রোলটি দিতে ভুলবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলেই সুস্থ থাকো।